তার পাশেই দাঁড়ানো ছিল কর্নেল মতি, যে পরবর্তীতে মানে কিল্ড হয়, ওই যে পালাবার সময় কিল্ড হয়। সে তখন তার ওই এসএমজি থেকে গুলি করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে, এবং এই হত্যার পরে সে প্রথম ফোন করে কমিউনিকেশন করে বলে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। এরপরে ডিবেট করা একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ওই যে বিপ্লবী সরকার গঠন এইগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এবং ঘটনা এত দ্রুত পরিবর্তিত হচ্ছিল যে ওদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল এবং সেনাবাহিনী কমান্ড এস্টাবলিশ ওখানে করে ফেলছে। এরপর তো আপনি জানেন যে এই মেজর মোজাফফর সেই মিটিং অ্যারেঞ্জে তখন ওই ডেড বডি হাইড করার জন্য রাউজনে নিয়ে যায়, কোনোভাবে কবরস্থ করে। অনেকে বলে যে উনি লুকাইতে চেয়েছিল। একটি আলোচনা সবসময় ছিল যে আসলে কারা এই ঘটনার পেছনে ছিল, কেনই বা এই হত্যাকাণ্ড। আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। সেই বিষয়টা হলো, আপনি যেভাবে শিরোনাম করেছেন আগে এবং পরে, এই আগেটা ব্যাখ্যা করলে আমরা অনেক ক্লু পেয়ে যাই যে হত্যাকাণ্ডের আগে কি। হত্যাকাণ্ডের আগে হলো, ধরেন আপনি 1971 থেকে 72 সাল পর্যন্ত যে অত্যাচার চলছে বাংলাদেশে, যে অবিচার চলছে, আপনি যেটা দেখলেন গত 15 বছর ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ, যে একজন সামরিক কর্মকর্তা বলেন যে তার হাতে গুলি করে গুলির ব্রেনটা লাগলে তার এক ধরনের শিহরণ অনুভূত হয়, সেই রকম বা তার কাছাকাছি লেভেল। তখন হয়তো গত আমলে সিলেক্টিভ ওয়েতে কাজ করেছেন, যাদেরকে খুব মারলে, যাদের খুন করলে, যাদের গ্রেফতার করলে সরকার স্থায়ী হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে 75 পর্যন্ত ওই সময়টায় শুধু বিরোধী শক্তিকেই না, একটা সামাজিক অনাচার চলছিল পুরো সোসাইটিতে। এই আলাপটা কিন্তু বাজারে আসছেই না, এই আলোচনাটা আসতেছে না। সেই যে একটা পতনমুখ পরিস্থিতি, যেখানে মানুষ একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করলো, পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য মুক্তিযুদ্ধ করলো, মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারদের অত্যাচারিত হলো, এবং পরবর্তীতে আবার ভারত আমাদের অনেক সম্পদ নিয়ে চলে গেল। এরপরে আমাদের নিজেদের সরকার আসলো, সেই সরকার আমাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই যে এক পাকিস্তানি শাসন, তারপরে মুক্তিযুদ্ধের এক চরম কষ্টকর সময়, এবং আমাদের দীপ্ত যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার অর্জন খুব লিমিটেড একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু রাষ্ট্রটা যে কারণে চেয়েছিলাম সেই কারণ অর্জন হয়নি। তারপরে চলছে নতুন অত্যাচার। এই প্রেক্ষিতে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দরকার ছিল, মানুষরা আকাঙ্ক্ষা করছিল যে কেউ আসবেন, হয়তো দেশটাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। তো তখন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে ওনার একবার স্বাধীনতার সময় তার যে ভূমিকা, মুক্তিযুদ্ধের জন্য আহ্বান, ঘোষণা, সেই আমরা যখন 25 তারিখের পরে দিক বিদিক ছোটাছুটি করছি, কোনো আমাদের অবস্থান নাই, তখন যে তিনি ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলেন, এবং সারা পৃথিবীতে সামরিক বাহিনীতে মাধ্যমে তো আপনি ঘোষণা করতে হবে যুদ্ধ তো ঘোষণা না করলে যুদ্ধ হয় না। এই যে একটা যেহেতু উনি মেজর ছিলেন, সামরিক বাহিনীর এক জায়গায় একটা স্টেশনের দায়িত্বে ছিলেন, সেখান থেকে যখন যুদ্ধটা ঘোষণা করলেন, ইম্পর্টেন্ট জায়গা যেখানে বেতার আছে, কালুরঘাট, অনেকগুলো কনটেক্সট থাকে, ওই সময় প্রেক্ষিতে আমাদের সুবিধা হয়েছে। যিনি 71 সালে এক সময় আমাদের জন্য হঠাৎ করে একজন জুনিয়র অফিসার আমাদের পক্ষ হয়ে এক ধরনের ত্রাতা হয়ে দাঁড়ালেন। আবার দেখা গেল যে 75 পরবর্তী এই যে 72 থেকে 75 এই লম্বা সময়ে যে কষ্ট মানুষ করেছে রক্ষী বাহিনীর অত্যাচার, সে তারপরে আবার যখন একটা পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে টেনে তোলা যায়, ভিশন দেখানো যায়, স্বপ্ন দেখানো যায়, যে স্বপ্নগুলো মানুষ মুছে যাচ্ছিল, সেই স্বপ্ন দেখিয়েছেন, এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করা, জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত করা। আমাদের হিল ট্যাক্সের লোকজন যখন আমরা বাঙালি বললাম, তারা যে নিজেদের নিতে পারলো না, এই যে সবার মধ্যে একটা ইনক্লুসিভ রাজনীতি, যখন আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করলো, সেই আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ করেছে, তার পুনরুজ্জীবন ঘটানো, যারা আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, জামাতের পুনরুজ্জীবন ঘটানো, এই সব কিছু মিলিয়ে তখন তো কোনো রাজনৈতিক দল নাই, তো সবাইকে রাজনীতি করতে দেওয়া, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বাংলাদেশি হতে সুযোগ দেওয়া, এবং বাংলাদেশে আজকে যেভাবে অর্থনৈতিক শক্তি, বিশেষ করে আমাদের গার্মেন্টস, আমাদের ঔষধ শিল্প, যেগুলো আমাদের ভিশন, এখন আমাদেরকে জনশক্তি, এই সবগুলো কিন্তু একটা, আজকে অনেকেই বলছে না নতুন বাংলাদেশ 5 আগস্টের পরে, এটাও আমাদের একটা বড় স্বপ্ন ছিল। আমরা যারা 5 আগস্ট কেন্দ্র করে লড়াই করছি, যারা গত 17 বছর রাস্তায় ছিলাম, এবং যারা 5 আগস্ট কেন্দ্র করে পুরো লম্বা সময় ধরে প্রতিদিন রাস্তায় গিয়েছি, তারা আবার একটা স্বপ্ন তৈরি হয়েছিল, ফেসিবাদ থেকে, কর্তৃত্ববাদ থেকে মুক্তি পাওয়া স্থায়ীভাবে। এই নতুন বাংলাদেশ আসলে নির্মাণ করে ফেলেছিলেন একটা স্টাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেইটাকে সাস্টেইন করতে না দেওয়ার পিছনে, সাস্টেইন করতে না দেওয়ার কোনো লক্ষ্য কারোর ছিল কিনা, ওই যে আগে বললেন না আপনি, এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এটা কেউ চেয়েছিল কিনা। এবং আপনি দেখেন, আমি আপনাকে কয়েকটা ক্লু দিতে পারি। এরশাদ যখন ক্ষমতায় আসলো, সবাইকে ফাঁকি দিয়ে 88 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ চলে গেল। কি সখ্য এরশাদের সাথে আওয়ামী লীগের, শেখ হাসিনার। আবার দেখেন, লম্বা সময় কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠা করলো আওয়ামী লীগ, কি সখ্য এরশাদের, জিএম কাদেরের, রওশন এরশাদের, যে তারা আবার এই 15 বছর মানুষ একটা ভোট দিতে পারে না, কথা বলতে পারে না, 3টা নির্বাচন হলো, চরম খারাপ নির্বাচন, কিন্তু জাতীয় পার্টির কোনো শব্দ নাই। আজকে এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের এই সখ্য, প্রায় 24 বছরের কর্তৃত্ববাদী শাসনে ছিলাম আমরা, গত 54 বছরে 24 বছর কর্তৃত্ববাদী শাসন ছিলাম। এই 24 বছর টাইম আমাদের জীবন থেকে, জাতীয় জীবন থেকে, প্রত্যেকটা নাগরিক জীবন থেকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সখ্য।
ঐতিহাসিক পরিক্রমা এটা দেখা লাগবে যে এই সখ্য কেন তৈরি হয়েছিল, এই সখ্যের পিছনে কারা আছে, এটা দেশীয় শক্তি, আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তি, কোথায় এটা লুকায়িত আছে, কারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা বারবার এই কথা অনেকের কাছে শুনেছি, ষড়যন্ত্র। আসলে ষড়যন্ত্রকারীরাই ষড়যন্ত্র বলে কিনা কি জানে। দেখতে হবে এই ঘটনার পিছনে আসলে কী ছিল। আমি এই জন্য আজকে প্রথম আলোতে আমার লেখা কিন্তু আমি দুইটা বিষয় ক্লিয়ারলি বলেছি। একটা হলো যে তদন্তটা যেন একটা তদন্তকারী সংস্থা দিয়ে না হয়, এর মধ্যে যেন একটা আমাদের যতগুলো এক্সপার্ট টিম আছে এর মধ্যে একটা কম্বিনেশন যেন করা হয়, যেন বহুমুখী উত্তর আসে। আর দ্বিতীয়ত হলো এই ঘটনার একটা সামাজিক উদাহরণ দরকার। আমি জন্য প্রস্তাব করেছি একটা স্বাধীন কমিশনের, যে কমিশনটা নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে। রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি সম্পদ না শুধু, বা তারেক রহমানের পিতা শুধু তাই নয়, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একজন রাষ্ট্রপতি যিনি এতটা সাফল্যের সাথে বাংলাদেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে ইম্পর্টেন্ট করে তুললেন, দেশীয় মৃৎশিল্পগুলোকে চাঙ্গা করলেন, বেসরকারীকরণ থেকে আমাদের মুক্তি দিলেন, যেখানে আমরা কোটি কোটি টাকা লস দিচ্ছিলাম, বাংলাদেশের মানুষকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিলেন। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে অল্প কদিন 4-5 বছরের মধ্যেই বাধাগ্রস্ত করলো কে, কেন, সেটা বাংলাদেশের মানুষের, আমার কিন্তু আমি নাগরিক হিসেবে মনে করি সরকারের কাছে আমার দাবি যে আমি এটা জানতে চাই। এবং এই জানার জন্য আজকে আমার এই প্রস্তাবটা, যে যেন তদন্তটা হয় বিভিন্ন সাইড থেকে, এই জন্য তদন্ত টিমটা নানাভাবে গঠন করা যায় কিনা এগুলোর চুচারা বিশ্লেষণ সরকারই জানবে। আমি একটা প্রস্তাব করছি, কিন্তু এগুলোর নানান লিমিটেশন থাকে, সুতরাং আমি প্রস্তাব করলে যে প্রস্তাব সবটাই গ্রহণযোগ্যতা আমি মনে করি না। আবার স্বাধীন একটা কমিশন, সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা যায়, এবং এটা আমি বিভিন্ন জনের মানে স্টেক হোল্ডারদের নাম বলেছি, কাদের কাদের নেওয়া যায়। যদি এমন কিছুটা করা যায় তাহলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং আমরা অন্তত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা সবচেয়ে বেদনাদায়ক, আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদতের পরে যেভাবে মানুষ নেমে আসলে, আপনি ছবিগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন। ইভেন বাংলাদেশে একমাত্র সরকারি 54 বছরের ইতিহাসে যে সরকারের রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, কিন্তু সরকারের পতন ঘটে নাই, একমাত্র বাংলাদেশ সরকারি 54 বছরের ইতিহাস। রাষ্ট্রপ্রধানকে খুন করে ফেলেছে এরা, কিন্তু বিএনপি সরকারকে খুন করতে পারে নাই। এটা আর কোনো সরকার নেই বাংলাদেশের, সব সরকার তার কোনো না কোনোভাবে হয় ক্ষমতা হস্তান্তর করেছে, না অন্য কোনো আন্দোলনের প্রেক্ষিতে নিয়েছে। একটা রাষ্ট্রপ্রধানকে খুন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে, এবং দেখেন তারপরে তারের সরকার কিন্তু খুব ভালো চলছিল। এরশাদ কীভাবে এই কাজটা করেছে, আমি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অভিযুক্ত ব্যক্তি মনে করি এরশাদকে, এবং দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি মনে করি রওশন এরশাদ এবং জিএম কাদেরকে, একই সাথে দুজনকে। গত 15 বছর আমাদের এতটা কষ্ট করতেই হতো না, শুধুমাত্র রওশনের সাথে এবং জিএম কাদের যদি আনকন্ডিশনালি সাপোর্ট না দিত। এবং জিএম কাদের ওই কথাটা আপনার মনে আছে কিনা দেখেন, নির্বাচনের আগে ভারত সফর করে এসে বলে আমি কিছু বলতে পারবো না, ওনারা যদি বলবেন। এই ধরনের কথা কোনো দলের প্রধান বলতে পারে, আর সেই দল টিকে থাকে, সেই ব্যক্তি গ্রেফতার হয় না এখন পর্যন্ত। এইটা আমি মনে করি ইন্টারিম সরকারের ব্যর্থতা, এবং বর্তমান সরকারের উচিত খুব দ্রুততার সাথে জিএম কাদেরকে গ্রেফতার করা। জি, আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আমি ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের কাছে আসতে চাই। আপনি একসময় সামরিক বাহিনী ছিলেন, এবং আপনার বিভিন্ন বক্তব্য আমরা গতকালকেও আমরা শুনেছি, আমাদের একটি প্রতিবেদনে ছিল। এই যে দীর্ঘ সময় পর তাকে গ্রেফতার করা হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়েছে আসলে, বা এই পেছনের ঘটনাগুলো আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে কেন এত বছর তিনি এইভাবে কিভাবে থাকতে পেরেছেন আত্মগোপন করে। এর মাঝখানে তিনি বিভিন্নবার বিভিন্ন দেশে যাতায়াত করেছেন, কিন্তু তাকে কখনো ধরা হয়নি। কারণটা কি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, কিছুটা আমার সহ-আলোচক বলেছে, পৃথিবীতে যে সমস্ত জাতি গঠন হয়েছে, আপনি যদি দেখেন সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে, আপনি লিকিওয়ান সবসময় এই কথাটা বলি, ডক্টর মহতিন, অথবা দক্ষিণ কোরিয়ার পার্ক সোহি, এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যে সমস্ত জাতি টেক অফ করেছে। সো রাষ্ট্র যদি দেখেন কোনো ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, ফেইল্ড স্টেট, ডিসফাংশনাল স্টেট। সো স্বাধীনতার পরপরই বাংলাদেশে একটা লুটেরাতন্ত্রে ঢুকে গেল। আওয়ামী লীগ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। আওয়ামী লীগ শেখ সাহেব সে সময় তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, যদিও সেই সময় ইন্ডিয়ান সৈনিকরা চলে গিয়েছিল, এবং যুদ্ধ বিধ্বস্তের পরে একটা দেশে অচলবস্থা হয়। তো সেখান থেকে যে সুশাসনে সেইটা মার্চ করার পরিবর্তে একটা লুটপাটতন্ত্রে সেটা পরিণত হলো। মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হলো, রক্ষী বাহিনী গঠন করে মানুষকে খুন করা হলো, দুর্ভিক্ষ হলো। সেই পরিপ্রেক্ষিতে 15ই আগস্ট সংঘটিত হলো। এই 15ই আগস্টের পরে অনেক টালমাটাল সৃষ্টি করে প্রেসিডেন্ট জিয়া নিজেও নিহত হতে পারতেন। তিনি 2 নভেম্বর গ্রেপ্তার হলো, পরে হি কেম আউট অ্যাজ এ ভিক্টোরিয়াস। সেই জন্য বলা হয় যে ক্ষমতা তার কাছে এসেছিল, কিন্তু যেরকম নেতৃত্ব দরকার ছিল সেই রকম নেতৃত্বের কোয়ালিটি তার ভিতরে ছিল। একজন দেশনায়ক একটা ভঙ্গুর দেশকে টু টেক অফ দ্য নেশন, জাতি পুনর্গঠন, নেশন বিল্ডিং, যা কিছু দরকার ছিল, উনি সেই সমস্ত চরিত্র, সেই সমস্ত নেতৃত্ব ওনার ভিতরে ছিল। সততা, যোগ্যতা, ভিশন, ব্রেভিটি, এবং সঠিক লোককে খুঁজে বাই করা, কাকে কোন পজিশনে বসাতে হবে। সেখানে উনি কখনো পলিটিক্যাল স্লেভস খুঁজে নাই, উনি যোগ্য, দক্ষ এবং সৎ লোক খুঁজে বের করছে, যার জন্য মানুষের ভিতরে উনি চরমভাবে পপুলার হলেন। এবং যেই মুহূর্তে উনি মৃত্যুবরণ করলেন, দ্যাট ওয়াজ দ্য পিক অফ হিস পপুলারিটি। সো সেই যে উনি যে লিগাসিটা রেখে গেছেন, এইটা যে কোনো একজন ভালো নেতার, আপনি যদি দেখেন, সব ভালো নেতার ভিতরে এই 90% আইডেন্টিক্যাল কোয়ালিটি থাকে, লিডারশিপ কোয়ালিটি। লিকন যেমন তার মন্ত্রিসভার 3 জনকে সে জেলে পড়েছিল। তো সেই জায়গা থেকে এখন প্রেসিডেন্ট জিয়া যদি থাকতো, তাহলে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র, একটা উন্নত রাষ্ট্র পরিণত হতো।
বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দেখতে চায় না কে? এই প্রথম হলো ভারত, একদম এক কথা ওপেনলি বলেন। কারণ বাংলাদেশ যদি টেক অফ করে এই ভারতের চারদিকে থেকে তাহলে সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে, দক্ষিণ ভারত স্বাধীন হয়ে যাবে, আরো অনেক যে অনুন্নত এই কর্ণাটক আছে না যেগুলো পাশে, এই ওয়েস্ট বেঙ্গল সব সহ তাদের ভিতরে যে বাংলাদেশ যদি পারে আমরা কেন পারছি না? যে দেশে এখনো 40% লোকের টয়লেট নাই, তাহলে বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধাকে ইন্ডিয়া। এখন 75-এর ঘটনার পরম্পরায় প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা আসে, সবচেয়ে গ্রিপকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সুযোগ খুঁজতেছিল প্রেসিডেন্ট জিয়াকে টার্মিনেট করা অথবা তাকে ডিফেম করা অথবা তাকে এরকম পরিস্থিতিতে ইয়া করা, এবং সেইখানে প্রেসিডেন্ট জিয়া কাকে সেনাপ্রদান করলেন? এরশাদ সাহেবকে। এরশাদ সাহেবের বাড়ি কোথায়? কুচবিহার। তো এরশাদ সাহেব কত কৌশলে, দেখেন যে এই ঘটনাটা আমরা জানি যে জেনারেল মঞ্জুর যখন পুলিশের হাতে গ্রেপ্তার হলো, সে বলেছিল যে আমাকে পুলিশের কাছে হস্তান্তর করো। তার মানে তার কিছু বলার ছিল, কি পরিকল্পনা কি, এবং যতটুকু ঘটনা পরম্পরায় আসছে যে বলা ছিল যে প্রেসিডেন্ট জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে কিছু দাবি আদায় করা হবে, কিন্তু হি ইজ কিল্ড। তাহলে যে কর্নেল মোদি কিল করলো তার সাথে ইন্ডিয়া কি কানেকশন ছিল কিনা? সো দেয়ার ওয়াজ এ মিসিং লিঙ্ক। সেই লিঙ্কে একজন এই সার্ভাইভার ছিল যে 45 বছর পরে এখন অ্যারেস্টেড হয়েছে। তাহলে বিএনপির রাইভাল কারা ছিল? রাইভাল ছিল এক আওয়ামী লীগ, দুই হলো জাতীয় পার্টি, যেটা এরশাদ যেটা গঠন করেছে। এবং আমার বন্ধু তো সঠিক বলেছে যে একটা নেতা সেনাপ্রধান এরশাদের সঙ্গে মঞ্জুরের যে ফোন কলগুলো ছিল আগে এবং পরে, সেই ফোন কলগুলোর কোনো হদিস তো পাওয়া যায় না আসলে। পাওয়া যেতে পারে, কিছু তো রিসার্চ হয়েছে, অনেকগুলো বই বাজারে আছে। অ্যান্থনি মাস্কারাস, কর্নেল হামিদ, প্রেসিডেন্ট জিয়ার কোর্সমেট, এবং ব্রিগেডিয়ার সাকোয়াতও একটা বই লিখেছে, বেশ কিছু বই আছে, এবং সত্যের একটা শক্তি আছে। সেই ফোন কলগুলোতে কি আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো কি আসলে জানা গেছে? আমি বলছি যে ট্রুথ হ্যাজ এ স্ট্রেংথ, ট্রুথের একটা হ্যাবিট আছে, বের হয়ে আসে, সত্য বের হয়ে আসে। এই জন্য আমরা এটাকে বলি ট্রুথ রিভিলস। তো সেইখানে সেই ফোনগুলোকে তো অনেকগুলো ছিল যে দাবি আদায়, তাকে এর পিছনে যে ঘটনা ছিল, এরশাদকে সেনাপ্রধান বাড়াতে জেনারেল মঞ্জুর ভিতরে একটা গ্রিভেন্সেস ছিল। জেনারেল মঞ্জুর ব্রিলিয়ান্ট অফিসার ছিল, আপরাইট। প্রেসিডেন্ট জিয়া, জেনারেল মঞ্জুর এরা মানে খুব আপরাইট ছিল। তো তাকে চিটাগং কমান্ড থেকে তাকে স্টাফ কলেজে স্টাফ পোস্টিং করেছিল। এটা বলা হয় যে অনেক লেখা আসে, একটা গ্রিভেন্সেস ছিল। সেই জন্য এই যে উনি গেলেন দলের কন্দল মিটাতে, এই সুযোগটা কাজে লাগাইছে। কিন্তু পরবর্তী ঘটনা পরম্পরায় যে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো এবং কোর্ট মার্শালটা তখন হলো যখন জেনারেল এরশাদ সেনাপ্রধান, তাহলে এই কোর্ট মার্শালের ফেয়ারনেস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কার কথা বলছেন যে ওই সময় যারা জড়িত ছিল? 18 জনের, জি 18 জনের কোর্ট মার্শাল, 13 জনের ফাঁসির আদেশ হয়েছে, বাকিগুলোর যে বিভিন্ন জেল টার্ম হয়েছে। তো এইখানে মঞ্জুরের তো কোনো কোর্ট মার্শাল হয়নি না, মঞ্জুর তো মারা গেল। মঞ্জুর তো তার 2 দিন পরে কিল্ড। মঞ্জুরকে পুলিশের সাথে না দিয়ে তাকে নিয়ে গেল সেনাবাহিনী এমপি চেক পোস্টে। যতটুকু আমার মনে পড়ে ক্যাপ্টেন আজাদ নামে একজন তাকে গুলি করেছে, এবং সেই আদেশটা এরশাদ দিয়েছিল বলে সবাই ধারণা অনেকে বলেন। হ্যাঁ, উনি যাতে এই কোনো কিছু তার মুখ থেকে না বের হতে পারে এটা। তাহলে আমরা এখন মিলান যে প্রেসিডেন্ট জিয়ার বিএনপির রাইভাল ছিল কি? এরশাদ হয়ে গেল সেনাপ্রধান। তার নিয়ন্ত্রণে তখন ঘটনাটা পুরো তার প্রভাবে কিন্তু ছিল, পুরো তার নিয়ন্ত্রণ ছিল পুরো ঘটনা। এবং সেই সময় কোর্ট মার্শাল হয়েছে, এবং কোর্ট মার্শালে সমস্ত মুক্তিবাহিনী অফিসারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট এরশাদ ছিল কিন্তু নন ফ্রিডম ফাইটার, উনি কিন্তু আসে নাই। উনি মুক্তিযুদ্ধে পরবর্তীতে কিন্তু এগুলো আসছে যে মুক্তিযুদ্ধে যোগদান করার সুযোগ থাকা সত্ত্বেও যারা যোগদান করেনি তার ভিতরে এরশাদ একজন। তো এই ঘটনা পরম্পরায় দেখা গেল যে আপনার এই যে সত্য ঘটনা, সঠিক যে একটা ফ্যাক্ট ফাইন্ডিংস, যেখানে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কি কি সেটা কিন্তু এখন পর্যন্ত আনার্থ হয় নাই। সেইটার সুযোগ আসছে কিন্তু এই মেজর মুজাফফরকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে। হি ইজ দ্য আই উইটনেস। উনি, আপনি যেমনটা বলেন, উনি নিজেকে এড়িয়ে আইনের ভাষায় বলে এক্সকালপারেটরি স্টেটমেন্ট দিচ্ছে, দেখ, কিন্তু এটি হলো তদন্তকারী সংস্থার এফিসিয়েন্সি, পেশাদারিত্ব, সঠিক তথ্য বের করে নিয়ে আসা আমরা তদন্তের মাধ্যমে। সেনাবাহিনীতে যে কোনো ঘটনায় আবার একটা তদন্ত হবে। এই যে ধরা পড়লো উনি 45 বছর কিভাবে পালাই থাকলো, কার বদৌলতে, সেইখানে কি হয়েছিল, বিকজ হি ইজ এ ভেরি ভেরি ভাইটাল উইটনেস। উনি G2 অফ ছিলেন, ডিভিশন হেডকোয়ার্টারে G2 অপারেশনস, একটা ভেরি ভাইটাল স্টাফ অ্যাপয়েন্টমেন্ট। তিনি প্রথম বলেছিলেন যে তাকে হত্যা করা হয়েছে। ইয়েস, যখন সে গেছে, যতটুকু আমরা দেখেছি যে সে বলছে, প্রেসিডেন্ট জিয়া বের হয়ে তার রুম থেকে বের হয়ে বললেন যে তোমরা কি চাও? তো সে বলে, স্যার ডোন্ট ওয়ারি। ইন দ্য মিন টাইম তার পাশেই দাঁড়ানো ছিল কর্নেল মতি, যে পরবর্তীতে মানে কিল্ড হয়, ওই যে পালাবার সময় কিল্ড হয়। সে তখন তার ওই এসএমজি থেকে গুলি করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে, এবং এই হত্যার পরে সে প্রথম ফোন করে কমিউনিকেশন করে বলে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। এরপরে ডিবেট করা একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ওই যে বিপ্লবী সরকার গঠন, এইগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এবং ঘটনা এত দ্রুত পরিবর্তিত হচ্ছিল যে ওদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল, এবং সেনাবাহিনী কমান্ড এস্টাবলিশ ওখানে করে ফেলছে। এরপর তো আপনি জানেন যে এই মেজর মুজাফফর সেই মিটিং অ্যারেঞ্জে তখন ওই ডেড বডি হাইড করার জন্য রাউজানে নিয়ে যায়, কোনোভাবে কবরস্থ করে। অনেকে বলে যে উনি লুকাইতে চেয়েছিল। পরে ব্রিগেডিয়ার হান্নান স্যারের মুখে আমি এই কথা শুনেছি। উনি পরের দিন যায় সেইটা 4 জুলাই সেখান থেকে উঠে হেলিকপ্টার করে ঢাকা নিয়ে আসে। তো এইগুলো তো আপনার বিভিন্ন জায়গায়। তো এখন যে সুযোগটা সামনে আসছে